না, গতকালকে তো জানতামই না। সেটা সেটা তো আবার আরেক প্রসঙ্গ। গতকাল যে আমি কেন জানতাম না সেটা তো আরেক প্রসঙ্গ, সেটা তো আরেক প্রসঙ্গ। আপনি সেটাও তুলতে পারেন। না, আমি তুলতেই চাই, আমি তুলতেই চাই। না না, আমি তুলতেই চাই। না 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 না, হ্যাং অন আ সেকেন্ড। আমি কিন্তু এটা আপনি যখন ধমকটা বললেন, তাহলে আমার এটা বলতেই হয় যে আমি সার্জিস, হাসনাত, নাহিদ, মাহফুজ এদের কারো ধমকে আমি এই জায়গা থেকে সরে আসছি, ব্যাপারটা এরকম না। যেহেতু একটা আইন আছে, সেই আইনটার উপর ভিত্তি করে সেই আইনটার কিছু ইমপ্লিকেশনস আছে। কিছু জায়গা এরকম আছে যে জায়গাগুলির মধ্যে থেকে আমার লোকজন, আমার এখান থেকে মামলা হইতে পারে 10টা, এবং এই সরকারের সামর্থ্য নাই এই মামলা থেকে আমাকে তারা রক্ষা করতে পারবে। ও হয়তো মামলা করবে না, কিন্তু 10টা জায়গা থেকে যখন মামলা করা হবে তখন ও বলবে যে আমি তো জানি না, এটা মব করছে। জনাব নূর, প্রজ্ঞাপন করে যদি নিষেধই না করা হবে, তাহলে এই সরকার বা এই সরকারের লোকেরা এত সেন্সিটিভ কেন ওই অঞ্চল ওই পক্ষের কোনো একটা কথা শুনতে? যেমন ধরেন, আমি আমার উদাহরণ দিই। গতকাল আমি ছাত্রলীগের, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে ডাকলাম। এই সরকারের লোকজনে মনে হইল ও আইসা একটা তথ্য দিবে, ও আইসা একটা কথা বলবে, তারা পুরো পৃথিবী ঘুরে যাবে। আমি বিরক্ত হয়েছি হচ্ছে যে আইনটাকে আমি আগে দেখি নাই, দেখছি, কিন্তু আইনটা দেখার পরেও আমি বুঝছি যখন আপনি মানে একটা সাংবাদিক ভিকটিমের পক্ষে দাঁড়াবে, ভিকটিমের জায়গা থেকে যদি কেউ মনে করে তাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে, সাংবাদিকের এথিক্যাল জায়গা হচ্ছে তাকে এটা না দেওয়া। হাউএভার তারা কিন্তু কারো কথাই শুনবে না, কারো কথাই জায়গা দিবে না, তাহলে তারা এইটা কেমনে করবে? মানে আমি আপনার সাথে কিন্তু 100 ভাগ একমত। ছাত্রলীগ 15 জুলাই থেকে এই 5 আগস্ট পর্যন্ত কিন্তু না, গত 15 বছরে যা করছে, ওদের 100 বার 100টা বিষয়ে 100 রকম শুনানি হওয়া উচিত। তাদেরকে জিজ্ঞেস করা উচিত তারা কখন কোথায় কিভাবে করছে। সাদ্দাম হোসেনকে জানতে চাওয়া উচিত যে 5 আগস্ট সে কোথায় ছিল, কেমনে পালাইলো, এটা জানতে চাওয়া উচিত সাদ্দাম হোসেনের কাছে। সেইটা আমি ট্রাই করছিলাম, কিন্তু ওনারা এটা পছন্দ করলো না। আপনারা এটা পছন্দ করলেন, এটা কেন? কারণটা কি? না না, আমি ব্যক্তিগতভাবে এতটা অসহিষ্ণু না। মানুষকে কথা বলতে দিতে হবে। আমাকে যারা পছন্দ করে না তারাও তো আমাকে অনেক সমালোচনা করে, অনেক কথা বলে, সেটা শোনার প্রয়োজন। এবং আমি আপনার প্রোগ্রামটা মনে করি হওয়া দরকার ছিল এই কারণে। এটা হচ্ছে আর একটা প্রবলেম হচ্ছে কি, এখন সোশ্যাল মিডিয়া এত জনমত হচ্ছে, লাইক হচ্ছে, দ্রুত শিফট হচ্ছে, এবং মানুষ ছোটখাটো ইস্যু এবং এতটা বিভ্রান্তি বা জনমত গঠন করার একটা সহজ পদ্ধতি তৈরি হয়ে গেছে মব জাস্টিসের মতো, যার ফলে অনেকে ওই যে বলছেন এখন আপনার মতো সাংবাদিক আপনার হিসাব করতে হয় যে আমি অমুককে ডাকলে পাবলিক আমাকে গালি দিবে কিনা, কি বলবে কিনা। না, আমি কেয়ার করি না পাবলিকের গালি, আমি কেয়ার করি না। নূর, পাবলিকের গালি আপনি কেয়ার করেন, আপনি খেয়াল করেন। নূর, পাবলিকের গালি আমি কেয়ার করি না, আপনি খেয়াল করে দেখেন। 50টা জায়গা থেকে 50টা মামলা হবে এই আওয়ামী লীগের বানানো একটা ল দেয়া 50টা জায়গা থেকে। তো এই হ্যারাসমেন্টটা, বাংলাদেশে আমার অপারেশন আছে, আমি আমেরিকায় রেজিস্টার্ড হইতে পারি, বাংলাদেশে আমার অপারেশন আছে, সেখানে আমার রেজিস্টার্ড হতে হবে। তো সেগুলো আমি কেন এই হ্যারাসমেন্টটা নিব না? এটা এখন সেরকম এখন হইতো কিনা এটা তো আমরা জানি না, আপনিও জানেন না, কারণ এখন তো ওই আগের পলিটিক্যাল গভর্নমেন্টের মতো একেবারেই কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। দ্বিতীয়ত আমরা এই আপনি মামলার কথাটা যেহেতু তুলেছেন, যখন আপনার কিছু সাংবাদিক আসলে যারা সরাসরি ইনভলভ না এই গণহত্যায় কিংবা ঘটনায় সুনির্দিষ্টভাবে, তাদের বিষয়ে আমরা কথা বলেছিলাম। যে ব্যবসায়ীকে মামলায় অন্তর্ভুক্ত করেছে, আমরা এরকমও শুনেছি যে সেই ব্যবসায়ীর কাছে মামলার এজাহার নিয়ে গেছে যে আপনাকে মামলার আসামি করা হবে, না হলে টাকা দিতে হবে আমাদেরকে 2 কোটি 5 কোটি। তো এখন এই মামলা নিয়ে কিছু লোক ব্যবসা করেছে, এবং এমনও শুনেছি যে যারা আপনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই পরিবারকে কিছু সহযোগিতা দিয়ে আপনার সাদা কাগজে তারা স্বাক্ষর নিয়ে এসেছে এবং এজাহারটা মনমতো সাজিয়েছে। যাদেরকে মনে হয়েছে ও মক্কে মামলায় দিলে পয়সাপাতি উঠানো যাবে বা একটা ব্যবসা করা যাবে, সেই সমস্ত লোককে মামলায় জড়ানো হয়েছে। এরকমের কিছু ঘটনা যখন আমাদের কাছে এসেছে, আমি সরাসরি আইজিপি এবং হোম অ্যাডভাইজার সহ বিভিন্ন জনের সাথে কথা বলেছি, তখন তারা পরিষ্কারভাবেই বলেছে যে যেহেতু একটা অস্বাভাবিক পরিস্থিতি, কে কোথা থেকে মামলা করছে, কার বিরুদ্ধে কি মামলা করছে, আমরা তো সবকিছু এত ডিটেলস জানার সুযোগ হচ্ছে না। আবার অনেক জায়গায় মামলা না নিলে সেখানে থানা ঘেরাও করা হচ্ছে, আর একটা উত্তেজিত পরিস্থিতি তৈরি করা হচ্ছে। গ্রেপ্তার করলে যাচাই বাছাই করেই গ্রেপ্তার করা হবে। তো সেই ক্ষেত্রে এইটা আমি আপনার সাথে ওইখানে আপনার কথাটার আর কি উত্তর দিচ্ছি যে আগের মতো যে 64 জেলা আপনি কথা বললেই মামলা হবে, এইটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ আপনার অনেক অপোজিশন লেভেলেও আপনার অ্যাকসেপ্টেন্সি আছে, ধরেন এর আগে যারা গভর্নমেন্ট ছিল তাদের লেভেলেও নূর, আমার কথাই হইতেছে না। নূর, আমার কথাই হইতেছে না। নূর, আমি বলি এটা পার্সোনাল, সেটা তো আমরা দেখেছি। নূর, পার্সোনাল ঘটনাকে কেন্দ্র করে তো মানুষকে জাস্টিফাই করার সুযোগ নাই যে সে একটা অন্যায় করে ফেলছে, যা সে ফেসিবাদের দোষর হয়ে যাচ্ছে। এই যে
আপনার একটা ট্যাগিং প্রবণতা এটা এখনো আছে, এটা খুব দুঃখজনক। নূর, আমার কথাই হচ্ছে না। যাই হোক, আমি বলতেছিলাম যে প্রাতিষ্ঠানিকভাবে ব্যাপারটা কোন জায়গায় দাঁড়াচ্ছে। আমি জনাব নুরুল হক নূরের কাছে জানতে চাইবো যে গত 6-7 বছরের হিসাব করলে একক হিসাবে ছাত্রলীগের হাতে মার খেয়েছেন সবচেয়ে বেশি আপনি। 6-7 বছর তাদের নিগ্রহের শিকার হয়েছেন, জীবনের ঝুঁকির মধ্যে পড়েছেন। যারা আপনাকে বিভিন্ন সময় মেরে ফেলতে চেয়েছে, সে ছাত্রলীগ এখন একটা নিষিদ্ধ সংগঠন, এবং এই নিষিদ্ধ সংগঠন বা একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদের একটা নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা জনমত তৈরি হয়েছিল। এই নিষিদ্ধের দাবির পক্ষে আপনিও ছিলেন কিনা জনাব নুরুল হক নূর? এখন এখানে গণ অভ্যুত্থানের পরে গণমানুষের এতটা এই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ সহ এই ফ্যাসিবাদের দোসর, তাদের প্রতি ঘৃণা তৈরি হয়েছে। মানুষ আসলে তাদের নামটাও শুনতে চায় না। তো যার ফলে আমরা লক্ষ্য করেছি যে আমাদের নেতাকর্মী সহ বড় একটা অংশের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, তারা বলছে যে যেখানে জার্মানি কিংবা ইটালির মতো দেশে ফ্যাসিবাদের কারণে মুসলিনির পার্টি কিংবা হিটলারের নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছে, সেখানে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সবচেয়ে সন্ত্রাসী সংগঠন এবং হাতুড়ি হেলমেট বাহিনীর যারা তাণ্ডব চালিয়েছিল এই আন্দোলন সহ গত 1.5 দশকে, সেখানে ছাত্রলীগ এবং যুবলীগ ছিল অগ্রণী ভূমিকায়। তাদেরকে নিষিদ্ধ করার একটা ব্যাপক জন দাবি তৈরি হয়েছে বা দাবি উঠেছে। সেইখানে আমরা যেহেতু রাজনীতি করি, একটা উদীয়মান রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি, কাজে আসলে ওই আপনি যেটা বলছেন, আমরা রাজনৈতিক দল হিসেবে অবশ্যই আমরা সকলের প্রতি সহনশীল, সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ চাহিদার পাশাপাশি সংখ্যালঘু মানুষেরও নিরাপত্তা, তাদের স্বার্থ দেখাও রাজনৈতিক দল হিসেবে এবং দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই রাজনৈতিক দল সহ বিভিন্ন মানুষের যে দাবিটা উঠেছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধ করা, আমরা যদি তার বাইরে আসলে অবস্থান নেই, সেক্ষেত্রে আমরা কিন্তু রাজনৈতিক দল হিসেবে জনমত হারাবো এবং বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা হারাবো। কাজে আমাদের কিন্তু এই জনগণের দাবির সাথে থাকতে হচ্ছে এবং ছাত্রলীগকে তো ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ওই শেখ হাসিনা বা আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় আপনার একটা প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করেছে, আমি মনে করি সেই প্রক্রিয়ায় না গিয়ে বরঞ্চ তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শুনানি, তাদের অপকর্ম, যে ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা প্রয়োজন, গত 15 বছরে যে ছাত্রলীগের অপকর্ম, সেগুলো তুলে ধরলে ছাত্রলীগকে 100 বছর এমনি নিষিদ্ধ করা যায়। কিংবা আওয়ামী লীগের যে অপকর্ম, এই কিন্তু জনাব নূর, প্রক্রিয়ায় করাটা বোধহয় উত্তম সিদ্ধান্ত। কিন্তু নূর, আপনার কাছে কি মনে হয় যে এই সবাইকে আটকে হঠাৎ করে দেখা যাচ্ছে শিবির আত্মপ্রকাশ করতেছে, এইটা কি বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের একটা প্লটের অংশ কিনা, বা নাকি একটা পপুলিস্ট রাজনীতির একটা অংশ? আমরা কিন্তু দেখেছি যে এই সরকারের সাথে আপনার সাথে যত খাতির, বিএনপির সাথে যত খাতির, তার চেয়ে বেশি খাতির মনে হয় জামাতে ইসলামের সঙ্গে, মনে হয় আর কি, অ্যাপারেন্টলি। এইটা আপনি কিভাবে দেখেন? এটা এখন এটা অনেকে বলছে, আমি অনেক প্রোগ্রামে গিয়েছি, সেম কোশ্চেন অনেকেই বলেছে যে বিএনপির আগে এমনকি রাষ্ট্রপতির সাথে 5ই আগস্টের মিটিং এও আমাদের সেনাপ্রধানও জামাতের কথা উল্লেখ করেছে বা জামাত বেশি স্পেস পাচ্ছে, এরকম কথা আপনি বলছেন, ম্যাডাম বলছে, আরো অনেকগুলো প্রোগ্রাম শুনেছি। এখন আমি একটা রাজনৈতিক দল হিসেবে যদি আরেকটা দলের বিষয়ে বলি, তখন ভাববে যে সে আমাদেরকে পছন্দ করছে না বা সে আমরা স্পেস পাচ্ছি, এটা তার সহ্য হচ্ছে না। কাজে আমি বরাবর ওই জায়গায় না গিয়ে আমি যেটা বলতে চাই, ধরেন এই যে শিবিরের বিভিন্ন জায়গায় আত্মপ্রকাশ হচ্ছে, এখন এখানেও তো বিভিন্ন পত্র পত্রিকা যেভাবে হেডলাইন করছে, মনে হয় এটা কি বলবেন আপনি, একটা মঙ্গল গ্রহে থেকে কোনো প্রাণী এসেছে যে সবার একেবারে হইচই করা লাগবে যে জবই শিবির আত্মপ্রকাশ করলো, জবই শিবির আত্মপ্রকাশ করলো। তারা এতদিন রাজনীতি করে নাই। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যদি জামাত ইসলামী আসে, বাংলাদেশের অধিকাংশ লোকজন যদি তাদের চায়, আমার কিন্তু কোনো অসুবিধা নাই, বাংলাদেশে শিবির আসুক। প্রবলেম হচ্ছে আপনি অন্য জায়গায় ছাত্র রাজনীতি করতে দিবেন না, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের কথা বলবেন, কিন্তু শিবিরকে আপনি কেমনে কোয়ালিফাই করেন যে ও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে না? ও কি জামাতের একটা ছাত্রের লেজু শব্দটা জানি কেমন, নিত্রা অধ্যাপক মানুষ, নিত্রা নিশ্চয়ই কোন একটা ভালো শব্দ বলতে পারবেন, আমি তো পারতেছি না ভালো শব্দ বলতে। না, এটি এতদিন ধরে তো এটি বলে আসছে। আমরাও প্রকাশ্যে আমাদের যে ছাত্র সংগঠন যখন করেছি, ছাত্র অধিকার পরিষদে আমরাও বলেছি যে লেজুর ভিত্তির বাইরে স্বাধীন স্বতন্ত্র ছাত্র সংগঠন রাজনীতির প্রয়োজন। আপনি শুনতে পাচ্ছেন?
ওকে নূর, আমি 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 একটু নিত্যার কাছে যেতে চাই। আপনি শেষ করবেন যে আসলে এটা আসলে একটা বিষয় হচ্ছে যে যেমন আপনারা যদি প্রকৃত অর্থে যদি এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন জায়গার কমিটির নেতৃবৃন্দ এবং যারা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছে সেটা যদি ফলো করেন, দেখবেন যে নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র শিবিরের কিছু ছেলেরা বেশ একটা অংশে ছিল। কারণ হচ্ছে শিবির যেহেতু প্রকাশ্যে রাজনীতি তাদের অবস্থান ছিল না, কাজেই তারা এখানে অ্যাক্টিভিটিস করতে পেরেছে। কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথেও যারা নেতৃত্ব পর্যায়ে ছিল, অনেকে ছাত্র অধিকার পরিষদের সাথে সরাসরি কাজ করেছে, অনেকে ভিন্নভাবে কাজ করেছে, তারাও কিছু মানে নন পলিটিক্যাল লোককে প্রেফারেন্স করতে গিয়ে অপেক্ষাকৃত কম পরিচিত বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, সেই ক্ষেত্রে শিবিরের কিছু ছাত্র প্রতিনিধি তারা এখানে ছিল। এখন একটা যেটা পরিস্থিতি হয়েছে এই বৈষম্যবিরোধী আন্দোলনের, এখন রাজনৈতিক দল ঘোষণার পরে এখন কিন্তু শিবির আর সেখানে তাদের কর্মকাণ্ডের সমর্থন করছে না বা করবে না, ছাত্র অধিকার কিংবা ছাত্র দল সেখানে কেউ করছে না। কিন্তু একটা গ্রুপ তৈরি হয়েছে যারা বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু ক্যাম্পাসে ক্রিয়েট করছে। যেমন ধরেন বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যখন সে ফর এক্সাম্পল নাম আসছে সামিনা লুৎফা ম্যাডামের, তখন দেখা যাবে কিছু লোক আগে বলবে সে বাম, সে এইটা, সে ওইটা, এইটা বলে কি আগেই তার জন্য একটা ডিলেজিটিমেট আমি গ্রাউন্ড তৈরি করছে। নূর আপনাকে ধন্যবাদ। জি শেষ করি। হ্যাঁ, তো এখন এইটা এই কারণে দেখছি যে এইটা ধরেন ছাত্র দল পোস্টার লাগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটা নিয়ে প্রতিবাদ করা যায় যে কারণ ছাত্র রাজনীতির সংশ্লিষ্ট পোস্টার ক্যাম্পাসে থাকতে পারে, কিন্তু সেটা ছাত্র দল এখন বিএনপির একটা বড় সংগঠন, তাদের ছাত্র সংগঠন, সেখানে তাদেরকে যদি এইভাবে হুমকি দেওয়া হয় পোস্টার লাগালে দেয়ালে কপালে দুঃখ আছে কপালে, তখন কিন্তু একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হচ্ছে। তাহলে এই সংঘর্ষগুলো আবার পরিকল্পিতভাবে কেউ ক্যাম্পাসে ঘটিয়ে নতুন করে কেউ ফায়দা নিতে চাচ্ছে কিনা, এবং বিশেষ করে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এই ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে এই সমস্ত ফাঁকা আওয়াজ উঠছে কিনা সেটিও আমাদের ভাবতে হবে। যেটা সামিনা লুৎফা ম্যাম বলেছে যে এই জুলাই যে অভ্যুত্থান হয়েছে রাজনৈতিক ছাত্র সংগঠনের ছেলেরাই কর্মীরাই তো তৈরি করেছে, বাংলাদেশের সৃষ্টি হয়েছে ছাত্র রাজনীতির মাধ্যমে, সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ তো কখনোই যৌক্তিক কোনো সমাধান হতে পারে না। ওকে নূর, আপনাকে একটু অধ্যাপক নিত্যার কাছে আসতে চাই। অধ্যাপক নিত্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার যে পতন হয়েছে তাদের বিভিন্ন সময় একটা বড় দাবি ছিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা। এখনো বিভিন্ন ব্যানারে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হচ্ছে। আমরা দেখেছি যে ছাত্র দলের লোকেরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পোস্টার লাগাতে গিয়েছে তখন ছাত্র রাজনীতির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, দেয়ালে পোস্টার লাগালে দুঃখ আছে কপালে ইত্যাদি নানা রকম স্লোগান আমরা হয়েছে। কিন্তু পাশাপাশি আমরা দেখেছি যে 5 আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের কমিটি ঘোষণা করা হয়েছে, তাদের একরকম স্বাগত জানানো হচ্ছে। এইটা কি ওই প্রক্রিয়ার অংশ যে আওয়ামী লীগ আমলে যেহেতু তারা নিপীড়িত ছিল তাদেরকে এখন মানে অনেক 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 বেশি মানে তাদের অনেক বেশি সুযোগ দিতে হবে, ব্যাপারটা কি ওই প্রক্রিয়ার অংশ কিনা আপনার কাছে কি মনে হয়? হতে পারে, এছাড়া আর কোনো ব্যাখ্যা নাই আমার কাছে। কারণ আমার কাছে মনে হয় যে একদিকে ধরেন ছাত্র রাজনীতি বন্ধ করার ব্যাপারে যখন খুব তোড়জোড় শুরু হলো তখন কিন্তু আমরা খুব পরিষ্কার অবস্থান রেখেছি এখানে শিক্ষকরা যে আসলে ছাত্র রাজনীতি বলতে যে লেজুর রাজনীতি সেটা বন্ধ হতে পারে, সেটা ছাত্রদের সিদ্ধান্ত, কিন্তু ছাত্র রাজনীতি বন্ধ করার তো কোনো সুযোগ আমরা অন্তত দেখি নাই। কারণ জুলাই অভ্যুত্থান হয়েছেই ছাত্র রাজনীতির উপরে ভর করে। এখন এরকম একটা পরিস্থিতিতে এসে আমরা যখন দেখলাম যে সবখানে শিবিরের আত্মপ্রকাশ হচ্ছে, কিন্তু ধরা যাক যে অন্য কোনো রাজনৈতিক দল তাদের কার্যক্রম সেইভাবে পরিচালনা করতে পারছে না, এর মধ্যে আবার দু একটা ছাত্র রাজনৈতিক দল আবার সংগঠন আবার বন্ধ হয়ে গেল বা স্থগিতও হয়ে গেল, তাতে করে একটু মনেই হয় যে এখানে বেশ কিছু সমস্যাজনক ব্যাপার স্যাপার চলছে, সেটা আমি অস্বীকার করি না। কিন্তু এই সমস্যাটার জটটা কোথায় সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমার একটা টেক হচ্ছে এরকমটা, আমরা তো অনেকেই এটাও দেখলাম যে ছাত্র শিবির কোথা থেকে বেরিয়ে আসলো, এবং এই ধরনের বেরিয়ে আসা তারা যতই কৌশলগত মানে বলুক না কেন যে কৌশলগতভাবে তারা ছাত্র লীগের ভেতরে ছিল, কিন্তু এটা রাজনীতির অঙ্গনে এটা খুব ভালোভাবে কি বলা যায় আমরা রিড করি নাই। আমরা রিড করেছি যে যেখানে স্ট্র্যাটেজিরও একটা সীমা থাকে, এবং সেটা তো ছাত্রদলও সেই স্ট্র্যাটেজি নিশ্চয়ই নিতে পারতো, তো ছাত্রদলের ক্ষেত্রে আমরা সেটা কিন্তু দেখি নাই। আমরা বরং দেখেছি যে এটা শুধু ছাত্র শিবিরের ক্ষেত্রেই ঘটেছে, এবং ছাত্র শিবির যেভাবে এখন সব জায়গায় আত্মপ্রকাশ করা
শুরু করেছে এবং আত্মপ্রকাশ করার অধিকার তাদের নিশ্চয়ই আছে, কিন্তু বাদ বাকি সংগঠন আত্মপ্রকাশ করতে পারবে না, শুধু ওনারাই পারবেন, এটা আমার কাছে একটু সমস্যাজনক মনে হচ্ছে। এবং এই সমস্যাটা আসলে শিক্ষার্থীদেরকে আমি মনে করি যে তাদেরকেই কিন্তু এটা মানে সলভ করতে হবে। এটা কিন্তু এর ভেতরে শিক্ষকরা বা অন্য রাজনৈতিক দল ঢুকে পড়লে হবে না, এই কারণে যে ধরেন আমরা তো চাইছি যে যত দ্রুত সম্ভব ক্যাম্পাসগুলো তার স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাক, এবং এর মধ্যে শিক্ষার্থীদের যে রাজনীতি, তার মানে শিক্ষার্থীদের যে সংসদগুলো রয়েছে, ডাকসু রাকসু, এইগুলো সব আবার আমি কিন্তু অধ্যাপক নিত্রাকে এখনো শুনতে পাচ্ছি না। হয়ে উঠতে গেলে আমাদের কিন্তু ছাত্র সংগঠনগুলোকে লাগবে, এবং সেই ছাত্র সংগঠনগুলো অধ্যাপক নিত্রাকে আমি আসলে আমি অধ্যাপক নিত্রার কথা শুনতে পাচ্ছি না। ও শুনতে পাচ্ছেন না? I cannot hear. আমি শুনতে পাচ্ছি, কিন্তু শুনতে পাচ্ছি। আচ্ছা, can you check it? আমি একটু জনাব নুরুল হক নূরের কাছে যেতে চাই এই প্রসঙ্গে। জনাব নুরুল হক নূর, আপনার কাছে কি মনে হয়, জনাব প্রফেসর নিত্রা যেটি বললেন যে সব মানে যেটি আসলে উনি ওনার শেষ কথাগুলো আমি শুনতে পাইনি, মানে শেষ 1 মিনিট আমি শুনতে পাচ্ছিলাম না। I would rather request control room to fix it.